হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো ভিডিওটা নিয়ে আসতে যথেষ্ট দেরি হয়ে গেল, মানে কয়েকদিন চলে গেল। কারণ কি, মানে যে মাইক্রোফোনটাতে ক্লাসগুলো করতাম সেই মাইক্রোফোনটাই আসলে খারাপ হয়ে গেছে ব্যাটারির প্রবলেমের জন্য আর কি। তো সে কারণে কিভাবে করব ভেবে পাচ্ছিলাম না, সে কারণে এতটা দেরি। তারপর ভেবে ভেবে একটা মোটামুটি হেডফোন জোগাড় করেছি, তো তার মাধ্যমে আজকের ক্লাসটা করছি। কতটা কি ভালো লাগছে সেটা তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা আজকের ক্লাসটা করি, চলো। আমাদের ক্লাস চলছিল কি, দ্বাদশ শ্রেণী, থার্ড সেমিস্টার, এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান, গ্রুপ বি, ফার্স্ট ইউনিট, সাব ইউনিট এ। সাব ইউনিট এতে রয়েছে কি, বিভিন্ন ধরনের সক্ষমতা সম্পন্ন শিশু। বিভিন্ন ধরনের সক্ষমতা সম্পন্ন শিশু। দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু খুব আকর্ষণীয়, তবে বুঝতে পারলে আকর্ষণীয়, না বুঝতে পারলে খুব বোরিং লাগবে। ঠিক আছে? তো আমাদের পুরো বিষয়টা কিন্তু বুঝতে হবে। শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে তোমরা শোনো। আশা করব যে সম্পূর্ণ ধারণাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পুরো। দেখো, আমাদের আলোচনাটা এই পর্যায় থেকে শুরু করব। মানে এই যে পেজটা এখন খোলা হয়ে আছে, এই পেজটা থেকে আমাদের আলোচনা শুরু হবে। দেখো, বিভিন্ন ধরনের সক্ষমতা সম্পন্ন বলেছে। ঠিক আছে? বিভিন্ন ধরনের সক্ষমতা মানে একটা শিশু, মানে বিভিন্ন, যেমন আমি বা তুমি, তোমার মধ্যে এমন কোনো একটা ক্ষমতা রয়েছে যেটা সবার থেকে আলাদা, তাই না? তাহলে ওই ক্ষমতাটা তো, ওই কাজটা তো আমি করতে পারবো না। তাহলে সেই জায়গায় আমাকে কি অক্ষম বলা হবে? মানে আমি করতে পারবো না, বা আমি করতে জানি না, এরকম কিছু কি বলা হবে? দেখো, আমাকে যদি কেউ বলে তুমি অক্ষম, তাহলে সেটা কিন্তু কি হবে বলো তো? মানে একটা যেন গায়ে লাগছে যে আমাকে অক্ষম বলে দিল, আমি পারি না তাহলে কিছু। কিন্তু আমার মধ্যেও যে ক্ষমতাটা রয়েছে সেটাকে প্রকাশ করার জন্য আমাদেরকে কি বলা হয়? সক্ষম। তুমিও সক্ষম, আমিও সক্ষম, এই সংসারে সবই সক্ষম। সবাই কোনো না কোনো ক্ষেত্রে দেখা যাবে সক্ষম। তো সেই কারণে বলছি বিভিন্ন ধরনের সক্ষমতা সম্পন্ন শিশু। তবে এই যে কথাটা, এটা আমরা ডিটেলসে আরো এগিয়ে আলোচনা করব। এই নিয়ে ভিডিও আমি বানিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওতে যে সাউন্ডটা এতটাই মানে বীভৎস যে কিচ্ছু শোনা যায়নি। তো সেই কারণে ভিডিওটা আমি আপলোড করিনি। তো যাই হোক, দেখো, এই বিভিন্ন ধরনের সক্ষমতা শিশু সম্পর্কে জানতে হলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কি আমি তোমাদের জাস্ট দু কথায় বলবো, তারপরে আমি পড়াতে যাচ্ছি। দেখো, আমরা সবাই শ্রেণীকক্ষে ক্লাস করেছি। তোমরা এখন ক্লাস করছো, আমি তোমাদের অনেক আগে ক্লাস করেও এসেছি বা এখনো ক্লাস করি। তো যাই হোক, আমরা যে শ্রেণীকক্ষে বসি সেখানে সবাই কি একই রকম? কারোর মধ্যে কি কোনো তফাৎ নেই? একটু লক্ষ্য করো। বা তোমার মনে হতে পারে এখন যে হ্যাঁ, আমরা তো সেই শ্রেণীকক্ষে বসেছিলাম, সেই ছেলেটা, ওই কোণে বসে থাকা ছেলেটা কিছু যেন ওর একটু সমস্যা ছিল, হাতে নাকি পায়ে সমস্যা ছিল। কারোর হয়তো এমন মনে হবে যে তার হয়তো চোখে সমস্যা ছিল, দেখতে পেত না। কারোর হয়তো মনে হতে পারে যে সে কানে কম শুনতো, সে আমার পাশে বসতো, আমাকে জিজ্ঞাসা করতো যে কিটা শুনেছে বল। বা কারোর যার চোখে সমস্যা ছিল সে আমাকে জিজ্ঞাসা করতো বোর্ডে ওই লেখাটা কি আছে। তো এইরকম হয়তো আমরা অনেকেই দেখতে পাবো। কারণ আমার সঙ্গেই এমন ঘটেছিল, একজনের ছিল কি, পায়ের সমস্যা। ঠিক আছে? সে সঠিকভাবে চলতে পারত না। ঠিক আছে? আবার একজনের ছিল কি, চোখের সমস্যা। সে সঠিকভাবে মানে দেখতে পেত, খুব মোটামুটি ভালোই দেখতে পেত। কিন্তু সে বইটাকে খুব কাছে নিয়ে এসে পড়তো। মানে চোখের সমস্যাই ছিল। ঠিক আছে? তো এই যে একটা এই যে এক ধরনের শিশু, এই যে ২ রকমের আমরা ছাত্র-ছাত্রীর কথা জানলাম, যারা কিনা কি আমাদের থেকে কিছুটা হলেও আলাদা। আমাদের থেকে কিছুটা হলেও আলাদা। তবুও কিন্তু তারা আমাদের সঙ্গে থেকে পড়াশোনা করছে। আসলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে এটাকেই বোঝায়, যেখানে সব ধরনের শিক্ষার্থীরাই একসঙ্গে বসে একই বিষয়ে শিক্ষা লাভ করবে, নিজেদের মতো করে। নিজেদের ব্যক্তিগত যে চাহিদা সেই অনুযায়ী শিক্ষা লাভ করবে। সবাই একত্রে একই শ্রেণীকক্ষে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখানে কি আছে দেখো, প্রতিবন্ধী শিক্ষার্থীদের, এই দেখো প্রতিবন্ধী কথাটাকে একটু ভেঙে দিই। প্রতিবন্ধী কথাটার মানেটা কি? যারা হচ্ছে সাধারণের থেকে আলাদা। মানে আমি যেরকম বা তুমি যেরকম, তোমার আশেপাশে যারা যেরকম, যারা মনে হচ্ছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু এমন কেউ থাকবে দেখবে, তারা হয়তো চলতে গিয়ে সমস্যা, তাদের কারো বলতে গিয়ে সমস্যা, কারো শুনতে গিয়ে সমস্যা। তো এদেরকে প্রতিবন্ধী বা ব্যতিক্রমী শিক্ষার্থী বলা হয়।
দেখো, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া তাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অর্থাৎ যার মধ্যে সমস্যাগুলো খুব সামান্য তাদেরকেও আমরা এই ধরনের মানে সাধারণ বিদ্যালয়ে পড়াশোনায় অন্তর্ভুক্ত করে নিতে পারি, ভর্তি করানো যেতে পারে সাধারণ বিদ্যালয়ে, যাদের এই সমস্যাগুলো খুব কম পরিমাণে রয়েছে। এখন তোমরা বলবে যে যাদের বেশি পরিমাণে রয়েছে, যারা একদম চলতে পারে না, যারা হুইল চেয়ারে করে চলে মানে যায়, বা যারা কানে একদম শুনতে পায় না, যারা যন্ত্র দিয়ে কানে শোনে, তাদের জন্য যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে বিশেষ শিক্ষা। তাদের জন্য বিশেষ বিদ্যালয় রয়েছে, সেগুলো আমরা জানবো, ঠিক আছে। তো তারপরে দেখো কি রয়েছে, তার আদর্শগত ভিত্তি হলো অন্তর্ভুক্তিকরণ। অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ কি, আমাদের ওই ধরনের বিদ্যালয়ে ভর্তি নিয়ে নেওয়া, আমাদের ওই ধরনের বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়া, এটাই হচ্ছে অন্তর্ভুক্তিকরণ। কি বলছে, এটি এমন একটি ধারণা যেখানে শিক্ষাক্ষেত্রে প্রতিটি শিশুর একটি নির্দিষ্ট স্থান থাকবে এবং শিক্ষকরা কেবলমাত্র তথ্য পরিবেশক নন, বরং উপযুক্ত শিক্ষা সহায়ক হয়ে উঠবেন। এখানে কি বলছে, এখানে কিন্তু খুব দারুণ দুটো কথা বলেছে। বলছে কি, কেবল তথ্য পরিবেশন করবেন না, একজন শিক্ষক ঢুকেই পড়াবেন না শুধু। কারণ কি, তিনি যেহেতু জানেন যে আমার এই শ্রেণীকক্ষটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ, এখানে সব ধরনের শিক্ষার্থীরা রয়েছে, তাদের প্রথমত কি করতে হবে, পড়াশোনার জন্য মোটিভেট করতে হবে, তাদের আগ্রহী করতে হবে। সে কারণে কি হবে না, তাকে উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে। যেমন কি ভূগোলের স্যার যখন বিদ্যালয়ে আসেন, মানে আমাদের শ্রেণীকক্ষে আসেন, তখন হাতে করে একটা ম্যাপ নিয়ে আসেন। কখনো গণিত স্যার যখন আসেন তখন হাতে করে বিভিন্ন ত্রিভুজ, বিভিন্ন চতুর্ভুজ, তারপরে কম্পাস, স্কেল, ডাস্টার, এগুলো নিয়ে আসেন। তাহলে এগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি কি হয় না, আমরা সবাই আগ্রহের সঙ্গে স্যারের কাজকর্মগুলো আমরা দেখতে থাকি এবং বিষয়টাকে শিখে নিই খুব সহজেই। এ কারণেই বলছে। এবারে কি বলছে দেখো, আদর্শ অন্তর্ভুক্তিমূলক পরিস্থিতি তখনই সৃষ্টি হবে যখন প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ওই শিক্ষা ব্যবস্থার একটি সমন্বিত অংশ হয়ে উঠবে। মানে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও যদি ওই ধরনের শ্রেণীকক্ষ থেকে শিক্ষা লাভ করতে পারে, তখন আমরা বুঝতে পারবো যে ওই অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষালয় বা শ্রেণীকক্ষ সেটা যথার্থ। আচ্ছা, অর্থাৎ এখানে বলা যাচ্ছে কি না, প্রতিটি সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষকগণ কোনো বিশেষ শিক্ষকের সহায়তা ছাড়াই প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা দিতে পারবেন। দেখো, আমাদের বিদ্যালয়ে যে ছেলেটা কম দেখতো, যে ছেলেটা কম শুনতো, তাকেও যে শিক্ষক পড়াচ্ছে, আমাদেরও সেই শিক্ষক পড়াচ্ছে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে শিক্ষক পড়াচ্ছে, কিছুটা প্রতিবন্ধী শিক্ষার্থীদেরও সেই একই শিক্ষক পড়াচ্ছে। সেখানে কিন্তু শিক্ষকদের আলাদা করে কোনো প্রশিক্ষণ নিতে হচ্ছে না। তাহলে এখানে এটাই বলছে যে যেখানে শিক্ষক বিশেষ প্রশিক্ষণ ছাড়াই শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষাদান করতে পারেন, এটাই কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা আসলে আমরা বুঝতে পারলাম। এক কথায় যদি বলি, যেখানে সব ধরনের শিক্ষার্থীরা থাকবে, প্রতিবন্ধী শিক্ষার্থীরা থাকবে, সাধারণ শিক্ষার্থীরাও থাকবে, ঠিক আছে, এটাই। তবে প্রতিবন্ধীর মাত্রা কিন্তু কম থাকতে হবে। এবার দেখো, বিভিন্নভাবে সক্ষম, এটাই হচ্ছে আমাদের পাঠ, তাই না? বিভিন্নভাবে সক্ষম, এই যে সক্ষম কথাটা আমি আগে বললাম, যে সক্ষম আমরা তাদেরকে অবশ্যই বলবো যারা ধরো সাধারণ কিছুটা আলাদা, মানে যারা হয়তো কানে কম শুনে, যারা হয়তো হাতটা তাদের একটু অন্যরকম, ঠিক আছে, তাদেরকে, বা কেউ হয়তো হ্যান্ডিক্যাপ্ট যদি হয়, যার হয়তো যেহেতু হুইল চেয়ারে করে যায়, ঠিক আছে, যেহেতু তোতলায়, তো তাদেরকে প্রতিবন্ধী বলা চলে, কিন্তু তাদেরকে অক্ষম বলা যাবে না। কারণ দেখবে তাদের কোনো না কোনো ক্ষমতা রয়েছে যেখানে কিন্তু আমরাও হেরে যাই, সাধারণ যে ছাত্রছাত্রীরা তারাও কিন্তু হেরে যায়। কারণ কি, দেখবে ওদের মধ্যে এই যে চিনে নেওয়ার একটা ক্ষমতা ভয়ঙ্কর থাকে, আর ছবি আঁকার ক্ষমতা ভয়ঙ্কর থাকে। যারা হচ্ছে প্রতিবন্ধী, অনেককেই দেখেছি যারা খুব ভালো ছবি আঁকে, এমনকি পায়ের মাধ্যমে ছবি আঁকে। আমরা তো এখন মিডিয়ার আমরা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভিডিও দেখতে পাই যেখানে প্রতিবন্ধীরা কিন্তু ভয়ঙ্করভাবে তাদের যে সৃজনশীলতা, যেটা ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু প্রকাশ করছে। কেন? তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে বলে। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কিন্তু এটাই করা হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয়, ঠিক আছে। আর তাদেরকে এই জন্য বলা হচ্ছে সক্ষম, তারা কিন্তু অক্ষম নয়, ঠিক আছে। এবার কি বলছে দেখো, বিভিন্নভাবে সক্ষম শিশু বলতে বোঝায় মানুষজনের মতো, কি বলছে, যেসব মানুষজন স্বাভাবিক মানুষজনের মতো দৈহিক, মানসিক, মনস্তাত্ত্বিক প্রক্রিয়ায় অক্ষম, যেসব ব্যক্তির শিখনে অসুবিধা, সামাজিক অভিযোজনে অসুবিধার দরুন
স্বাভাবিক বৃদ্ধি বিকাশ ব্যাহত হয় তাদেরকে বিভিন্নভাবে সক্ষম বলা হয়। অবশ্যই তাদের শারীরিক গঠনের অসুবিধার কারণে তাদের সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না, তারা সঠিকভাবে বেড়ে উঠছে না, তাদের বিকাশগুলো ঠিকঠাক হচ্ছে না, মানে তারা হাত দিয়ে যে কাজগুলো করবে প্রত্যেকটা কাজ ঠিকভাবে করতে পারছে না। তো এই ধরনের সমস্যাগুলো পড়ছে, এই জন্যই তো তারা বিভিন্নভাবে সক্ষম, তাই না? আচ্ছা, তারপরে দেখো কোনো ব্যক্তির দেখাশোনা, মানে কোনো ব্যক্তি যখন দেখছে, শুনছে, কথা বলছে, চলাফেরা করছে, এই সমস্ত দিক থেকে যখন আমরা কোনো একজন ব্যক্তি দেখবো সে একটু আলাদা ধরনের, ঠিক আছে, তো তাকে আমরা বলবো কি বিভিন্নভাবে সক্ষম ব্যক্তি বা শিশু। বলছে না ডিফারেন্টলি এবেলড, এরা একটু আলাদা ধরনের হয়। সুতরাং বিভিন্নভাবে সক্ষম শিশু তারাই হবে। এদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে বলতো? প্রথম যে বৈশিষ্ট্যটা দেখতে পাবো সেটা হচ্ছে কি এরা সাধারণ শিশুদের সঙ্গে সঠিকভাবে মানে কি বলা যায় ইন্টারেকশন, যেটা ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারছে না। তুমি যেভাবে কথা বলে যাচ্ছ, তুমি যেভাবে খেলে যাচ্ছ সেটা সে করতে পারে না। অর্থাৎ সামাজিক যে ক্রিয়া প্রতিক্রিয়া সেখান থেকে কিন্তু বিচ্যুত হয় এরা। আর তার মূল কারণটা হচ্ছে কি তাদের বিভিন্ন বিকাশগুলো বৃদ্ধি বিকাশ এগুলো সঠিকভাবে হয়নি, তো সেই জায়গায় তাদের ক্রিয়া প্রতিক্রিয়া করার ক্ষেত্রে সমস্যা। তারপরে এদের আমরা দেখবো কি না এদের যে বৈশিষ্ট্যটা দেখবো চরম পরিমাণে থাকে। কীরকম? মনে করো এই ধরনের শিশুরা না খুব মানে যদি রেগে যায় না খুব রেগে যাবে, আবার খুব খুব সহজেই এরা বিষণ্ণ হয়ে পড়ে আর কি। তাদেরকে যদি কেউ দুঃখ দেয় তারা খুবই বিষণ্ণ হয়ে পড়ে, আবার যখন খুব রেগে যায় এরা। আবার দেখবে এদের মধ্যে বুদ্ধিমানও রয়েছে। হ্যাঁ, এখানে একটা জিনিস জেনে রাখা দরকার যেটা এতক্ষণও উচ্চারণ করিনি, সেটা হচ্ছে কি প্রতিভাবান শিক্ষার্থীরা। দেখো প্রতিভাবান শিক্ষার্থীরাও কিন্তু ডিফারেন্টলি এবেলড, মানে বিভিন্নভাবে সক্ষম শিশুদের মধ্যেই পড়ে। এই প্রতিভাবান শিশুরাও কিন্তু এই ডিফারেন্টলি এবেলড যে চাইল্ড এদের মধ্যেও পড়ে। প্রতিভাবান শিশুরা সাধারণ যে শিক্ষার্থী তাদের থেকে অনেক বুদ্ধিমান, ঠিক আছে? তো এমন কিছু কিছু শিশু আছে যাদের বুদ্ধি খুব বেশি, আবার কিছু কিছু শিশু দেখতে পাবো যারা একেবারে ইডিয়ট, মানে একেবারে বোকা, যাদেরকে কেবলমাত্র তাদের এই যে ব্রাশ করা, টয়লেটে যাওয়া, ইউরিন করা, এইগুলোই কেবলমাত্র তাদেরকে শেখানো যেতে পারে, এছাড়া আর কিচ্ছু শেখানো যায় না। তো এইরকমও শিশুরা রয়েছে, মানে এদের চরম, প্রত্যেকটাতে চরম, পারছে না তো একদমই কিছু পারছে না, আবার পারছে তো খুব পারছে, এইরকম একটা ব্যাপার তাদের মধ্যে লক্ষ্য করা যায়। এমনও শিশু আছে। আচ্ছা, তাহলে এদের আর অন্যান্য সমস্যার মধ্যে আর কি থাকে? বললাম যেটা সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া তো করতে পারে না, এদের কথা বলা আচার আচরণের ক্ষেত্রে সমস্যা দেখা যায়, আবার এদের চরম ভাবাপন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তাই না? আমরা ভূগোলে চরম ভাবাপন্ন ব্যাপারটা জেনেছি। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখানে কি আছে দেখো, কোনো বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে দুই চরম সীমা সর্বোচ্চ এবং সর্বনিম্ন এর কাছাকাছি থাকে। সর্বোচ্চ হয় সর্বোচ্চ, না হলে সর্বনিম্ন। এরপরে দেখো কি আছে, নির্দিষ্ট কোনো আচরণ যা অন্যদের থাকলেও খুব সামান্য পরিমাণে থাকে তারাও বিভিন্নভাবে সক্ষম। দেখো এই ধরনের সমস্যা যদি অন্য কারোর আছে বলে তোমার আশেপাশে বাড়ির পাশে মনে হয় যে এরও তো এই ধরনের সমস্যা, তারাও কিন্তু বিভিন্ন ধরনের সক্ষম শিশুদের মধ্যেই পড়ে। এদের আচরণগত অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, তাই না? আচ্ছা, এরপরে যেটা রয়েছে দেখো, আচ্ছা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। এরপরে যেটা রয়েছে দেখো, এই ধরনের শিশুদের শিক্ষার জন্য যে আয়োজন তাই হলো বিভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা। মানে এই যে বিভিন্নভাবে সক্ষম শিশুদের কথা আমরা জানলাম, তাদের জন্য যে শিক্ষার ব্যবস্থা সেটাই হচ্ছে বিভিন্নভাবে সক্ষম শিশুদের ব্যবস্থা। দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের শুনতে হবে, কারণ কি এগুলো তোমরা যে শুনছো, তোমরা যে ভিডিওটা দেখছো, এর মাধ্যমে কি দীর্ঘদিন তোমাদের মনে থাকবে। তাছাড়া তোমরা যখন এটা বাড়িতে একবার পড়ে নিবে, ব্যাস পরীক্ষা পর্যন্ত কোনো সমস্যা হবে না। এরপরে যেটা রয়েছে দেখো, হু এর মতে ব্যতিক্রমী শিশুদের প্রকার, এটা আমাদের একটু জানতে হবে। দেখো প্রথমেই রয়েছে কি ইম্পায়ারমেন্ট। আমরা বললাম না কানে কম শোনে, কেউ হয়তো চোখে খুব অল্প দেখে, কেউ হয়তো তার পাটা একটু কেমন, হাতটা একটু কেমন বাঁকা টাইপের, তো এইরকম যে ব্যাপারটা, তাহলে এদেরকে আমরা ভাগ করে নিয়েছি। হু বলছে যে 3 প্রকার। প্রথমে কি বলছে ইম্পায়ারমেন্ট। ইম্পায়ারমেন্ট কথার অর্থ কি প্রতিবন্ধকতা বা ব্যাহত, ঠিক আছে? প্রতিবন্ধকতাটাই আমরা ব্যবহার করব, ঠিক আছে? এগুলো না ইংরেজিটাই আমাদের মনে রাখতে হবে, বাংলাতে বিভিন্ন রকম হয়ে যায়, তো এই জন্য সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা ইম্পায়ারমেন্ট মনে রাখবো। তাহলে ইম্পায়ারমেন্ট বলতে কি বোঝায়? ইম্পায়ারমেন্টটা যদি আমরা একটু
জাস্ট একটু ধারণা নিয়ে নিই কীরকম। দেখো, ইম্পায়ারমেন্ট মানে ভয়ঙ্কর কোনো জটিলতা নয়। মনে করো সাপোজ কোনো একজন শিক্ষার্থী যার কড়ি আঙুলটা, মানে আমাদের একটা লিটল ফিঙ্গার হয় না, কড়ি আঙুল, সেটা হয়তো একটু মানে একেবারে জুড়ে আছে, মুড়ে গিয়ে জুড়ে আছে, ঠিক আছে। তো ওই যে ছেলেটা, ওর হাত দিয়ে কোনো কিছু ধরার জন্য সমস্যা হচ্ছে, এবারে কোনো হাতে ধরার জন্য সামান্য একটু সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে ওই সমস্যাটা কিন্তু তার অন্যান্য কাজের ক্ষেত্রে, তার জীবনে সারা জীবন যে আর অন্যান্য কাজ আছে সারাদিনের, তো সেখানে কিন্তু বিশেষ কোনো সমস্যা হচ্ছে না। আবার তুমি লক্ষ্য করো, হয়তো কোনো শিক্ষার্থী বা হয়তো কোনো শিশু বা ছেলে আমার বাড়ির পাশেই রয়েছে, যে তার দুটো আঙুলই নেই, দুটো আঙুল নেই, তো সেক্ষেত্রে তার ছিল কোনো দুর্ঘটনার কারণে তার দুটো আঙুল নেই, তো সেই জায়গায় তার ওই হাতের সাহায্যে কোনো কিছু ধরতে গিয়ে অ্যাকচুয়ালি তার সমস্যাটা হয়, আর কোনো ক্ষেত্রেই তার সমস্যা হয় না, সে একেবারে স্বাভাবিক। তাহলে দেখো, তাহলে এই ধরনের যে সমস্ত শিক্ষার্থীরা বা এই ধরনের যে সমস্ত ব্যক্তিরা, এই ধরনের যে সমস্ত শিশুরা, তাদেরকে আমরা বলবো ইম্পায়ারমেন্ট। মানে এদের যে সমস্যাটা, এটা কোনো প্রবল নয়, এরা হচ্ছে সামগ্রিক সমস্যা নয়, এটা হচ্ছে আংশিক একটা সমস্যার মধ্যে থাকে, ঠিক আছে। কোনো একটা বিশেষ ক্ষেত্রেই এদের সমস্যাটা হয়, বিশেষ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কোনো একটা বিশেষ, এটা যেমন ধরতে গেলে একটু সমস্যা। যেমন সাপোজ তুমি ভাবো, কারোর হয়তো দেখা যাচ্ছে যে বুড়ো আঙুল, অনেকে দেখবে যে বুড়ো আঙুলটা নেই, বুড়ো আঙুলটা নেই, তো সেই জায়গায় তার কিন্তু ধরার ক্ষেত্রে প্রবল সমস্যা, কিন্তু অন্যান্য কাজ করার ক্ষেত্রে তার কিন্তু বিশেষ সমস্যা হয় না। অনেকেরই আছে যে মানে এই ব্যতিক্রমী শিশুদের মধ্যেই তার কিন্তু এই আকৃতিগত দিক থেকে একটা প্রবলেম থাকে। তো এরপরে দেখো কি রয়েছে, ইম্পায়ারমেন্ট বলতে মূলত দৈহিক গঠন, আকৃতি এবং অঙ্গসংস্থানগত কোনো অস্বাভাবিকতাকে বোঝায়। প্রধানত অঙ্গসংস্থানগত বা পেশিগত প্রতিবন্ধকতাকে বোঝাতে ইম্পায়ারমেন্ট কথাটি ব্যবহার করা হয়। কোনো ব্যক্তির হয়তো ডান হাতে দুটো আঙুল নেই, আঙুল দুটোর অভাব তার বিশেষ কোনো কাজ করার ক্ষেত্রে হয়তো সামান্য অসুবিধার সৃষ্টি করে, কিন্তু এই অসুবিধা তার সামগ্রিক অগ্রগতিতে বিশেষ বাধা সৃষ্টি করে না। দেখো, সামগ্রিক ক্ষেত্রে তার কোনো প্রভাব বিস্তার করছে না, সামান্য কোনো একটা কাজে মানে বিশেষ কোনো ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করছে। এই ধরনের প্রতিবন্ধীকে বলা হবে কি, ইম্পায়ার্ড। এরপরে কি রয়েছে, ডিসেবিলিটি। ডিসেবিলিটি মানে কি, অক্ষম। মনে করো কেউ কানে শুনতে পায় না, দেখো কানে শুনতে পায় না মানে তার বহু কাজে তার সমস্যা হবে, কারণ শোনা এমন একটা কাজ যেটা হচ্ছে তোমার ঘুম ভাঙার পর থেকে একেবারে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন। তো সেই জায়গায় এই যে শুনতে পায় না, তার এই সমস্যাটা কিন্তু তার সামগ্রিক কাজে প্রভাব ফেলে। আবার ধরো মনে করো কেউ চোখে দেখতে পায় না, তো এটাও কিন্তু তার সামগ্রিক ভাবে প্রভাব ফেলে, সামগ্রিক কাজে প্রভাব ফেলে। তবে এখানে একটা জায়গা আছে, এই যে কানে শুনতে পায় না, এই যে চোখে দেখতে পায় না, অল্প দেখে, তো এদেরকে আমরা কিন্তু চিকিৎসার মাধ্যমে ঠিক করে নিতে পারি কি না, চিকিৎসার মাধ্যমে ঠিক করে নিতে পারি। কিভাবে, কানে যন্ত্র লাগালাম, আবার উচ্চ পাওয়ার সম্পন্ন, ক্ষমতা সম্পন্ন আমরা লেন্স ব্যবহার করলাম, তো সেখানে কিন্তু ওখান থেকে আরোগ্য লাভ করা যায়। তো এই ধরনের যদি সমস্যা দেখা যায়, তো সেটাকে আমরা বলবো ডিসএবিলিটি বা অক্ষমতা। তো এবার আমরা এখান থেকে একটু জেনে নেব, শারীরিক গঠন, অঙ্গসংস্থানগত, পেশিগত কোনো অসুবিধা যদি কোনো ব্যক্তি দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মে বিশেষ অসুবিধা সৃষ্টি করে, তখন তাকে বলা হবে ডিসএবিলিটি। এই যে দেখো বিভিন্ন কাজকর্ম, এই বিভিন্ন কাজকর্ম কিন্তু আমরা সেখানে দেখিনি, সেখানে আমরা দেখেছি দেখো কোনো বিশেষ কাজকর্ম, কোনো বিশেষ কাজের ক্ষেত্রে। এক্ষেত্রে ব্যক্তি বিশেষ কাজ করতে সক্ষম নয়, তবে সাধারণভাবে বিশেষ কাজ করতে সক্ষম নয়, তবে প্রয়োজনীয় পদক্ষেপের সাহায্যে, অর্থাৎ চিকিৎসা বা অন্যান্য সংশোধনী ব্যবস্থাদির মাধ্যমে এই ডিসেবিলিটির মাত্রা নিয়ন্ত্রণ করা যায়। যেমন কোনো একজন ব্যক্তির হয়তো দৃষ্টিশক্তি সামান্য মাত্রায় কম, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তি খালি চোখে যা দেখতে পান ওই ব্যক্তি তা পায় না, কিন্তু ওই ব্যক্তিকে যদি উপযুক্ত চিকিৎসার মাধ্যমে চশমা দেওয়া যায়, তাহলে সে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মানুষের মতোই সবকিছু করতে পারবে, দেখতে পারবে।
এক্ষেত্রে তার চোখের অস্বাভাবিক দৃষ্টিশক্তি তার মধ্যে যে অসুবিধা সৃষ্টিটা করেছিল সেটাই হচ্ছে কি ডিসেবিলিটি বা অক্ষমতা। অক্ষমতা মানে পারছে না, আমি দেখতে পাচ্ছি সে দেখতে পাচ্ছে না, কিন্তু সে চশমা নিয়ে নিল, সেও দেখতে পাচ্ছে আমিও দেখতে পাচ্ছি। এরপরে যেটা রয়েছে দেখো হ্যান্ডিক্যাপ্ট। এরপরে কি রয়েছে হ্যান্ডিক্যাপ্ট। হ্যান্ডিক্যাপ্ট কথার অর্থ কি? বিকলাঙ্গতা। বিকলাঙ্গতা মানে কারুর হাড়ের প্রবলেমের কারণে, হাড় আমাদের যে বোন থাকে না, সেই হাড়ের প্রবলেমের কারণে হয়তো দেখা গেছে পাটা পেছনে ঘোরানো, হয়তো বা কোমর থেকে নিচের অংশ কোনো কাজ করছে না, তাকে হুইল চেয়ারে যাতায়াত করতে হয়। আবার কারুর পায়ের হাঁটু পর্যন্ত আছে, বাদ বাকি অংশ নেই। হয়তো বা কারুর হাতের যে আঙুলগুলো সহজে হাত অংশটা এটা নেই, ঠিক আছে? তো এইরকম যাদের সমস্যা, তো এই ধরনের যাদের সমস্যা এদেরকে কি বলে? বিকলাঙ্গতা। অঙ্গ বিকল হয়ে গেছে। তোমরা এই জাস্ট এরকম ভাবে যে অঙ্গ বিকল, কোনো কাজই করছে না। তো তাদের যে সমস্যাটা, এই সমস্যাটাকে বলা হবে কি? হ্যান্ডিক্যাপ্ট। কারণ কি, এখানে আর একটা জিনিস আছে, সেটা কি না, এই হ্যান্ডিক্যাপ্ট যাদের হয়, যারা যারা হ্যান্ডিক্যাপ্ট, তাদের কিন্তু কোনো রকম থেরাপির মাধ্যমে তাদের উপকার মানে বিশেষ উপকার হয় না। কারণ যার হাড়ের সমস্যার কারণে পাটা পেছনে ঘুরে রয়েছে, তাকে তুমি কোনো অপারেশনের মাধ্যমে তুমি তাকে সামনে নিয়ে আসতে পারবে না, ওইভাবেই থেকে যাবে। আবার যারা হচ্ছে সম্পূর্ণ অন্ধ, তাদের তুমি কোনোভাবেই তার সেই অন্ধত্বকে কাটাতে পারবে না, কারণ সেটা জন্মগত। আবার যাদের বর্ণান্ধ ব্যক্তি, যারা যারা লাল নীল সবুজ বর্ণ চিনতে পারে না, তাদের কোনোভাবে কোনো অপারেশন, কোনো রকম চিকিৎসা মানে মেডিকেল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তাদের তুমি ঠিক করতে পারবে না। অর্থাৎ হ্যান্ডিক্যাপ্ট যারা হয় তাদের ওপর কোনো মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা মেডিকেলের যে মেডিসিনগুলো রয়েছে তারা কোনো কাজই করে না, ঠিক আছে? তো সেই জায়গায় আমরা বলবো হ্যান্ডিক্যাপ্ট তারাই যাদের হচ্ছে অঙ্গ মানে বিকলাঙ্গ, যারা হচ্ছে বিকলাঙ্গ। তো তাদের কি হচ্ছে না, বিভিন্ন ধরনের এমন কিছু শারীরিক অঙ্গসংস্থানগত পেশিগত পরিবর্তন হয়ে আছে যাদেরকে কোনো রকম চিকিৎসার মাধ্যমে ঠিক করা যাবে না। তো তাদেরকে বলা হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট। এটা হচ্ছে ভয়ঙ্কর সমস্যা, ঠিক আছে? ইম্পায়ারমেন্ট এবং ডিসেবিলিটির প্রভাবে দেখো, ইম্পায়ারমেন্ট বিশেষ কোনো সমস্যা নেই, খুব সামান্য, আর ডিসেবিলিটি তার থেকে একটু বেশি। আর এই ডিসেবিলিটি এবং ইম্পায়ারমেন্টের প্রভাবে হয়তো কোনো ব্যক্তির সম্পূর্ণ অন্ধ হয়ে গেল ধীরে ধীরে, তাহলে সেটা কিন্তু আর কখনো ঠিক হবে না। তো সেটাকে বলা হচ্ছে যখন তার পরিবেশে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া করার থেকে অনতিক্রম্য বাধার সম্মুখীন হয়। এই যে অনতিক্রম্য কথাটা রয়েছে না, এর মানে অনেক। অনতিক্রম্য মানে কি? যাকে অতিক্রম করা যায় না। অর্থাৎ যে রোগকে আমি কখনোই সারাতে পারবো না, ঠিক আছে? আমার হাত নেই, আমি কি করে হাতে ওখানে নিয়ে আসবো? আমার হাত অকেজো জন্ম থেকে, আমি তাকে কি করে কাজে লাগাবো? তো এই এই জায়গাগুলো, তাহলে কি না এদের এখানে বলেছে দেখো, ব্যক্তিদের মধ্যে এমন একটি অসুবিধার সৃষ্টি হয় যার কোনো প্রকার সংশোধনী দ্বারা অতিক্রম করা যায় না, তখনই তাকে হ্যান্ডিক্যাপ্ট বা প্রতিবন্ধিতা বলা হয়। যেমন কোনো ব্যক্তি যদি বর্ণান্ধ, এই যে কালার ব্লাইন্ড বলেছে দেখো, তবে এই বর্ণান্ধতার প্রভাবে কৃষিকাজ করাটা তার হয়তো কোনো সমস্যা সৃষ্টি হবে না। দেখো, সে কৃষিকাজ করতে পারবে, কিন্তু ওই বর্ণান্ধ ব্যক্তি যদি ট্রেনের চালক হয় বা ওই ব্যক্তি যদি গাড়িরও চালক হয়, সে কিন্তু প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত হবে, কারণ সে বুঝতে পারবে না। সে গাড়ি নিয়ে যাবে, সে সবই হলুদ দেখছে, সেখানে যে লাল নীল হলুদ থাকে, তো সেখানে দেখা যাবে সে সবই হলুদ দেখছে, তাহলে সে কি করে বুঝবে যে কখন লাল জ্বললো কখন সবুজ জ্বললো? সে তো চিনতে পারে না। আবার দেখা যাবে যে সে সবুজটা খুব সামান্য পরিমাণে দেখছে, সে হলুদ বর্ণই দেখতে পাচ্ছে না, অথবা লাল বর্ণ দেখতে পাচ্ছে না। তো এই ধরনের যে মানে বর্ণান্ধতাগুলো থাকে, তো সেই জায়গায় তাদের ভীষণ সমস্যা হয়। আচ্ছা, আলোচিত তিনটি ধারণাকে যদি পারস্পরিক মডেলে আকারে দেখানো হয় কীরকম থাকছে? প্রথম ইম্পায়ারমেন্ট সামান্য সমস্যা, ডিসেবিলিটি ইম্পায়ারমেন্টের থেকে একটু বেশি, হ্যান্ডিক্যাপ্ট খুব বেশি, অনতিক্রম্য বাধা। আচ্ছা, এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের মনে হয় যে কাজে লাগছে, তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তার পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারো এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করতে পারো, কারণ এই ধরনের ভিডিওগুলো বন্ধুরাও জানুক, সেখান থেকে তারাও জানবে। তো সেই কারণে তোমরা শেয়ার করতে পারো। আর তোমাদের বলবো কমেন্টটা একটু করতে, কারণ প্রত্যেকটা তোমাদের কমেন্ট আমাদের অনেকটা সাপোর্ট করে। তো যাই হোক, তোমরা যদি সাপোর্ট করতে চাও তো অবশ্যই কমেন্ট করো।
যদি মনে হয় যে কোনো জায়গাটা বুঝতে পারছো না, তো সেই জায়গাতে অবশ্যই কমেন্ট করবে। দেখো এরপরে কি হচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বৈশিষ্ট্য। এদের কি কি বৈশিষ্ট্য হয় এগুলো আমরা আগেই বলেছি। দেখো আচ্ছা এখানে আমি তবু একটু বলিয়ে দিই, আগেই বলি। দেখো তোমার পাশেই ধরো কেউ একজন, তোমার বাড়ির পাশে হতে পারে অথবা স্কুলে যে ধরনের প্রতিবন্ধী শিশুটা রয়েছে, তার কাছে গিয়ে তাকে তুমি একটু লক্ষ্য করবে, দেখবে সে তোমার সঙ্গে ঠিকঠাকভাবে মেলামেশা করতে পারছে না, অন্যান্য বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে পারছে না। সে যেন সর্বদা একটা নিজেকে যেন মানে কি বলা যায়, আত্মকেন্দ্রিক করে রাখে, নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রাখে, খুব চুপচাপ থাকে। ঠিক আছে, তারা ভীষণভাবে চুপচাপ থাকতে ভালোবাসে। আর কি না, তারা হচ্ছে যখন রেগে যায়, খুব রেগে যায়, মানে এই যে রাগ ভয়, এটাকে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা কিন্তু তাদের থাকে না। রাগ ভয় আনন্দ এগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। তো এই জায়গাগুলো রয়েছে। তো এখানে কি কি দিয়েছে দেখি। এরা কি শ্রেণীতে চুপচাপ থাকে, এরা অভিযোজন করতে পারে না, যেটা আমি বললাম কি মানিয়ে নিয়ে চলা, এরা সেটা সেটা খুব একটা করতে পারে না। এরা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, ওই যে রাগ ভয় আনন্দ ভালোবাসা, এটাকে সহজে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। আর কি, শিক্ষা গ্রহণে অক্ষমতা থাকেই, শিক্ষা গ্রহণ কিন্তু স্বাভাবিক শিশুদের মতো তারা করতে পারে না। পর্যবেক্ষণ ক্ষমতাও এদের কম থাকে। সংশোধনের ব্যাপারেও এদের ধীরগতি সম্পন্ন। সংশোধন মানে কি, মনে করো শিক্ষক মশাই কোনোটা একটা সমস্যা দিয়েছে, সেটাকে সমাধান করে দিতে হবে, তো সেই জায়গায় তাদের প্রবলেম সলভিংয়ের একটা প্রবলেম থাকেই থাকে। এরপরে দেখো কি রয়েছে, বিভিন্ন ধরনের সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা। তাহলে এদের শিক্ষা দেবো কেন, কারণ কি না, এদের প্রতিভাটাকে খুঁজে বার করতে হবে, কোন জায়গায় এদের ট্যালেন্ট লুকিয়ে রয়েছে। এরা কি ছবি আঁকতে ভালো পারে, নাকি এরা গান গাইতে ভালো পারে, নাকি এরা কোনো হাতের কাজে পটু। ঠিক আছে, তো এটা আমাদের খুঁজে বার করতে হবে। আর কি না, তাদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করতে হবে, তারা যাতে সবার সঙ্গে মিলেমিশে নিজেকে মানিয়ে নিতে পারে, তার জন্য উপযুক্ত করে তুলতে হবে, অর্থাৎ তাদের অভিযোজনে সাহায্য করতে হবে। এছাড়াও তারা যাতে বৃত্তি অর্জন করতে পারে, অর্থাৎ টাকা যাতে তারা উপার্জন করতে পারে, অর্থ উপার্জন যাতে করতে পারে কোনো না কোনোভাবে, সেদিকে নজর দিতে হবে। আর কি করতে হবে, তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে যে আমরাও পারি, আমরাও সমাজের একটা অংশ, আমাদের দ্বারাও সব কাজ সম্ভব, আমরা কোনো কাজে পিছিয়ে থাকবো না। তো এই ধরনের যে ভাবনাগুলো তো কখন আসবে, যখন তাদের শিক্ষা তাদের মধ্যে ঢুকবে, তাই না? শিক্ষা ছাড়া সবকিছুই অন্ধকার বাবা। যাই হোক, তারপরে দেখো কি রয়েছে। আচ্ছা এখান থেকে আমরা দেখি কি কি রয়েছে। শারীরিক চাহিদা পূরণ করা, মানসিক চাহিদা পূরণ করা, প্রাক্ষবিক চাহিদা পূরণ করা, সামঞ্জস্য বিধান যেটা হচ্ছে অভিযোজন, আর কি বিশেষ ক্ষমতার ব্যবহার, তাদের কোন জায়গায় বিশেষ ট্যালেন্ট লুকিয়ে রয়েছে সেটা আমাকে বের করতে হবে, প্রেরণা সৃষ্টি করা, তাদেরকে আগ্রহী করা, তাদেরকে মনোযোগী করা, বৃত্তিগত দিকে সহায়তা। হ্যাঁ, এটা বৃত্তিগত দিকে সহায়তা করতে হবে। দেখো অনেক গরিব স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে এই বিকলাঙ্গ হতে পারে, যারা ইম্পায়ার্ড হতে পারে, যারা ডিসেবিলিটিতে ভুগতে পারে, তো তাদেরকে এই বৃত্তিগত কিছু সহায়তা করতে হবে। যেখানে হয়তো সাধারণ শিক্ষার্থীদের দেখবো আমরা হয়তো ভর্তির ক্ষেত্রে কিছুটা বেশি টাকা দেয়, সেখানে তাদেরকে কিছুটা ছাড় দেওয়া হোক, মানে তাদের মধ্যেও মানে সাম্য আনার চেষ্টা করা হচ্ছে, সাম্য, দন্ত সয়াকার ময় ফলা, সাম্য। ঠিক আছে, আচ্ছা বাধ্যতামূলক শিক্ষা করতে হবে, সবাইকে যে শিক্ষা আয়ত্তে আনতে হবে, আত্মবিশ্বাস জাগ্রত করতে হবে, হীনমন্যতা দূর করতে হবে। তার মধ্যে যে হীনমন্যতা, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি বিকলাঙ্গ, আমার দ্বারা কিচ্ছু হবে না, এই ধারণাগুলো দূর করতে হবে। সামাজিক চাহিদা, নৈতিক চাহিদা পূরণে সহায়তা করতে হবে, তারাও যাতে ভালো মন্দটা বুঝতে পারে, তারাও যাতে ন্যায় নীতিটা বুঝতে পারে, তারাও যাতে আলো অন্ধকারে পার্থক্য করতে পারে, সেই জায়গাগুলো তাদের মধ্যে তৈরি করতে হবে। এরপরে কি রয়েছে, ব্যতিক্রমী শিশুদের শ্রেণীবিভাগ, এটা কিন্তু আমাদের জলবৎ করে মুখস্থ করতে হবে। দেখো মোটামুটিভাবে ব্যতিক্রমী শিশুদের 8টা ভাগে ভাগ করা যায়। আচ্ছা হুইয়ের মতে বললে, যদি বলে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যদি বলে, তো সেখানে কিন্তু 3 ভাগে, আর এটা মোটামুটিভাবে সব কিছুকে মিলিয়ে মিশে এটা বলা হয়েছে, এটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, দেখো ব্যতিক্রমী শিশুদের মোটামুটি 8 ভাগে ভাগ করা যায়। প্রথমে রয়েছে শারীরিক প্রতিবন্ধী, দ্বিতীয়ত মানসিক প্রতিবন্ধী, তৃতীয়ত শিখন প্রতিবন্ধী, চতুর্থত অটিজম, পঞ্চমত ADHD, ষষ্ঠত সেরিব্রাল পালসি, সপ্তমত বুদ্ধিদীপ্ত শিশু, অষ্টমত সৃজনশীল শিশু। দেখো প্রথমে রয়েছে শারীরিক প্রতিবন্ধী, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট। এদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কি, যে হয়তো কানে কম শোনে, কেউ হয়তো চোখে কম দেখে, এগুলোই এখানে ভাগ দিয়েছে। দেখো দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি প্রতিবন্ধী, আর কি স্নায়বিক প্রতিবন্ধী, এরা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। এবার মানসিক প্রতিবন্ধীদেরও ভাগ দেওয়া আছে। দেখো শিক্ষাদান যোগ্য, মানে যাদেরকে শিক্ষা দেওয়া যেতে পারে,
আবার এমন মানসিক প্রতিবন্ধী আছে তাদেরকে শিক্ষা দেওয়া যাবে না ভাই, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যাবে, তাদেরকে কিছু শেখানো যাবে হাতে নাতে করে, ঠিক আছে। আবার এমন কেউ কিছু রয়েছে যাদেরকে কিছুই শেখানো যাবে না, তাদেরকে কেবল তত্ত্বাবধানের আয়ত্তে রাখতে হবে, তাদের দেখভাল করে রাখতে হবে, তাদেরকে দেখভাল করে রাখতে হবে, মানে তাদের দেখাশোনা করে রাখতে হবে, তাদেরকে কোনো রকম কিছু শেখানো যাবে না। আচ্ছা, এই যে শিক্ষাদানযোগ্য, কাদেরকে শিক্ষাদানযোগ্য বলা হচ্ছে না, যারা মৃদু মাত্রায় মানসিক প্রতিবন্ধী আর মাঝারি মাত্রায় মানসিক প্রতিবন্ধী তাদের শিক্ষাদান করা যায়। আর প্রশিক্ষণযোগ্য যারা গভীর মাত্রায় মানসিক প্রতিবন্ধী, আর যারা চূড়ান্ত মাত্রায় মানসিক প্রতিবন্ধী তাদের কোনো রকম শিক্ষাদানও চলে না, তাদের কোনো রকম প্রশিক্ষণও চলে না, তাদের আমাদেরকে মানে যারা থাকেন তাদেরকে দেখভাল করে রাখতে হয় সবসময়, এরা কখন কি করে ফেলবে বা করে ফেলে নিজেরাই জানে না। আচ্ছা, তাহলে দেখো এদের মানে যে পুরো লাইফস্টাইলটা কতটা মানে জটিল, এক কথায় জটিল বলা চলে তো। কারণ কি এরা হচ্ছে মানে আমাদের মতো বোঝে না, কিন্তু আমাদের মতোও বোঝে না, তারা তাদের মতো একটা জগতে থাকে, ঠিক আছে। তারা কি যেভাবে তারা নিজেদের মতো করে চলাচল করে, তো যাই হোক তাদেরকে দেখভাল করে রাখতে হয়। এবারে দেখো রয়েছে কি শিক্ষণ অক্ষমতা। শিক্ষণ অক্ষমতা সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো, সেখানে নানা রকম শিক্ষণ অক্ষমতা রয়েছে, অটিজম রয়েছে, তারপরে এডিএইচডির কোনো ভাগ দেয়নি, সেরিব্রাল পলিসির ভাগ দেয়নি, বুদ্ধিদীপ্ত শিশুর ভাগ দিয়েছে। বুদ্ধিদীপ্ত শিশুকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। মাঝারি মাত্রায় বুদ্ধিদীপ্ত, দেখো এই বুদ্ধিদীপ্ত বলে দিয়েছে মানে এরা সাধারণের থেকে অনেক উপরে, মানে আমাদের থেকে অনেক উঁচুতে এদের বুদ্ধি, অনেক ভালো, এরা অনেক শার্প ব্রেন এদের। মাঝারি মাত্রায় বুদ্ধিদীপ্ত, উচ্চ মাত্রায় বুদ্ধিদীপ্ত, আবার ব্যতিক্রমী বুদ্ধিদীপ্ত মানে এক্সেপশনাল, প্রচণ্ড বুদ্ধি, আবার কি এক্সেপশনালের থেকেও বেশি বুদ্ধি, সেটাকে চূড়ান্ত মাত্রায় বুদ্ধিদীপ্ত, ঠিক আছে। তো এই ভাগটা তোমরা মুখস্থ করে ফেলবে। আচ্ছা, আর কি আছে দেখি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চাহিদা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কোন মানে চাহিদা বলতে এখানে অ্যাকচুয়ালি বলেছে যে কিভাবে প্রতিবন্ধী শিশুদেরকে শিক্ষাদান করা যাবে, ঠিক আছে। বিশেষ চাহিদাটা কি, তাদের জন্য কি কি দরকার, প্রথমেই যেটা দরকার চিহ্নিতকরণ। আসলে সে যে প্রতিবন্ধী সেটা তো আমাদের আগে চিহ্নিত করতে হবে, সেজন্য কি করতে হবে, বিভিন্নভাবে সক্ষম শিশুদের বিশেষ শিক্ষার প্রয়োজনে প্রথমে তাদের চিহ্নিত করা দরকার, কারণ কোন শিশুর মধ্যে কোন অক্ষমতা রয়েছে সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত কি, উপযুক্ত পাঠ্যক্রম রচনা, তাদের মতো করে তাদের মানসিক অবস্থার কথা ভেবে, তাদের বুদ্ধির কথা ভেবে আমাদেরকে পাঠ্যক্রম রচনা করতে হবে। তাদের শ্রবণ মানে কেউ হয়তো শ্রবণ প্রতিবন্ধী, কেউ হয়তো মানে দৃষ্টি প্রতিবন্ধী, তাদের কথা ভেবে তোমাকে পাঠ্যক্রম রচনা করতে হবে। সহপাঠক্রমিক কার্যাবলী, এদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা, এদেরকে সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে কিন্তু পড়াশোনার ব্যবস্থা করতে হবে। সহপাঠক্রমিক কার্যাবলীটা আসলে কি না, পড়াশোনা, দেখো সহপাঠক্রমিক কার্যাবলী পড়াশোনা মানে সহপাঠক্রমিক কার্যাবলীতে এরা বেশি আগ্রহী হয়, মানে যেখানে কি হাতের কাজ থাকে, যেখানে ছবি আঁকা থাকতে পারে, যেখানে খেলাধুলা থাকতে পারে। যারা হচ্ছে ধরো হ্যান্ডিক্যাপ, তারা কি খেলাধুলা করে না? করে, হ্যাঁ তারাও করে, ক্রিকেটও খেলে, দেখবে তোমরা প্রতিবন্ধীদের দেখবে ক্রিকেট খেলাও হয়, তোমরা ইউটিউবে সার্চ করবে দেখতে পাবে। আবার দেখো বিশেষ শিক্ষক, এদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দরকার, তবে খুব সামান্য যারা যারা ইম্পায়ার্ড তাদের কিন্তু বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন হয় না, তারা কিন্তু আমাদের সঙ্গে পড়াশোনা করতে পারে। আবার কি উপযুক্ত নির্দেশনা দান, না বিভিন্নভাবে সক্ষম শিশুদের উপযুক্ত নির্দেশনা দান করতে হবে, কিভাবে তাদের এগোতে হবে, একজন শিক্ষকই পারবে, একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকই পারবে একজন প্রতিবন্ধী শিশুকে কিভাবে এগোনো মানে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তাকে, তো এটা তারাই বলতে পারবে। কিভাবে তাদের পাঠ্যক্রম তৈরি করতে হবে, সহায়ক শিক্ষা উপকরণ কিভাবে লাগবে, শ্রেণীকক্ষ কিভাবে তৈরি করতে হবে তাদের জন্য, তো এই জায়গাগুলো। এরপরে আরো রয়েছে, আচ্ছা এটা নয়, এবার কি প্রযুক্তিগত শিক্ষা উপকরণ, এই সকল শিশুদের শিক্ষা প্রসারের জন্য প্রযুক্তিগত শিক্ষা উপকরণ ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। বৃত্তিমূলক শিক্ষাদান, বিভিন্নভাবে সক্ষম শিশু যারা রয়েছে তারা যেসব দিকে সক্ষম তাদের সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে তারাও যাতে বৃত্তি উপার্জন করতে পারে তার ব্যবস্থা করতে হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যারা খুব সামান্য পরিমাণ, যে সমস্ত শিশুরা যে সমস্ত শিশুদের প্রতিবন্ধকতা খুব সামান্য, যারা ইম্পায়ার্ড, তাদেরকে কী করতে হবে, সাধারণ যে বিদ্যালয় রয়েছে সেখানে তাদের ভর্তি করাতে হবে এবং সেখানে তাদের শিক্ষাদান করতে হবে সেখানে। তো এখানে কি বলেছে, বিভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষাকে সাধারণধর্মী শিক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গতে পরিণত করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। তবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তাদের জন্য যারা খুব বেশি প্রতিবন্ধী নয়, ঠিক আছে। এটাই, এই হলো
আজকে আমাদের পাঠ। এরপরে কি আছে দেখি থামো। না, আজকে আর কিছু নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো পরবর্তীকালে এর পরবর্তীতে আমরা প্রতিবন্ধী শিশুদের যে বিভিন্ন বিভাগ রয়েছে না, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেখানে আমরা পেয়ে যাবো, এই যে অটিজম পেয়েছি, অটিজম সম্পর্কে জানবো। শিখন অক্ষমতা পেয়েছি আজ আমরা, তো সেই শিখন অক্ষমতা সম্পর্কে জানবো, তাই না? এডিএইচডি সম্পর্কে জানবো, সেরিব্রাল পলসি সম্পর্কে জানবো। যাই হোক, সেটা পরবর্তী ভিডিওতে। তো এই ভিডিওটা তোমরা দেখে নেবে, পাশাপাশি রিডিংটা পড়ে নেবে। যে স্লাইডগুলো পড়লাম আজকে, এই স্লাইডগুলো তোমরা পিপিটিটা পড়ে নেবে, ঠিক আছে? তো পড়ে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। বাই।